আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, উপকূলে আঘাত হানতে পারে আজ, বলছে আবহাওয়া অফিস। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 7, কক্সবাজার ও চট্টগ্রামে 6 নম্বর বিপদ সংকেত। অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্বারোপ। নৃত্যশিল্পীরা যথার্থ মূল্যায়ন পায় না, মন্তব্য ডক্টর মাহফুজুর রহমানের। বৈষম্য দূর করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান। এবং এবারের বাজেটে ঋণের ফাঁদ তৈরি হতে পারে, আশঙ্কা অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদের। অপচয় কমানোর পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল 10টা নাগাদ প্রবল আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়টি উপকূলের কাছাকাছি চলে আসায় রাতের মধ্যেই সুন্দরবন ও পার্শ্ববর্তী এলাকায় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে। গতকাল মধ্যরাতে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে সর্বনিম্ন 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় অনেক কাছাকাছি চলে আসছে আসলে। এটা সেহেতু এটা আমরা যে আশঙ্কা করছি, এটা প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অতি প্রবল হওয়ার আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে। এটা যেহেতু সুন্দরবনের উপর দিয়ে ওই দিক দিয়ে যাবে, উপকূলতে কিনবে, এবং ওয়েস্ট বেঙ্গলটা বাম দিকে থাকে, সেক্ষেত্রে ওই দিকে প্রভাব পড়বে, তবে কম। এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমালে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলাগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে 8 থেকে 9 ফুট উচ্চতায়। এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বাগেরহাট ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে উদ্বিগ্ন উপকূলীয় এসব এলাকার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার পর রূপ নেয় ঘূর্ণিঝড় রিমাল। এর মূল অংশ রোববার ভোর থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর, আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির 70% বাংলাদেশ এবং 30% ভারতে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি চূড়ান্তভাবে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার মধ্যে। যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে, সুতরাং এখন আমাদের কালক্ষেপণের সময় নেই। আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা যাওয়ার সম্ভাবনা। তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে দফায় দফায় সভা হয় সচিবালয়ে। ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উপকূলের মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে 4000 আশ্রয়কেন্দ্র, থাকবে 80,000 স্বেচ্ছাসেবকও। এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা। ক্ষয়ক্ষতি এড়াতে যথাসময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে উপকূলবাসীকে আহ্বান জানিয়েছে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে, সেটাই ধর্মনিরপেক্ষতা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এই সময় পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান। মনিরুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সকল ধর্মের উন্নয়নে কাজ করছে তার সরকার। জানান, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপদে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা। এখানে কোনো ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের সার্বিক উন্নয়ন, আর্থিক সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করি। পার্বত্য চট্টগ্রামে প্রায় ২০ বছর একটা অশান্ত পরিবেশ ছিল। আমরা সরকার গঠন করার পরে অতি দ্রুত সেখানে শান্তি ফিরিয়ে আনি এবং ১৮০০ অস্ত্রধারী আমার হাতে অস্ত্র সমর্পণ করে এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিই। ৬৪,০০০ শরণার্থী ফিরিয়ে আনে, তাদেরকে আমরা পুনর্বাসন করে দিই। আমরা চাই যে সেখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ সবসময়ের জন্য বজায় থাকে। ভিন্ন ধর্মের মানুষদের নিয়ে চলা বাংলাদেশে ধর্ম বর্ণের কোনো বিভেদ নেই বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো উৎসবে রয়েছে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ। আমরা যখন ৯৩ সালে পহেলা বৈশাখ শুধু না, আমরা নতুন শতাব্দীতে পদার্পণ করব, আমরা একটা প্রোগ্রাম নিলাম, জাতীয় কমিটিও করলাম কবি সুফি কামালের নেতৃত্বে। খালেদা জিয়া তখন ক্ষমতায়, আমাদের করতে দেবে না, কারণ বাংলা নববর্ষ উদযাপন করা নাকি হিন্দু আনি, এরকম মানে অদ্ভুত অদ্ভুত কথা আমাদের শুনতে হতো। প্রচন্ড বাধা দিল। তো বাংলাদেশের মানুষ কিন্তু বাধা দিলে বাধা মানে না, যদি সেটা ন্যায়সঙ্গত হয় সেটাই করে। কারণ এই একটা উৎসব, এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই আমরা করি, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিরুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ী আনোয়ারুল আজিম, আজিজ আহমেদ, বেনজির আহমেদরা দুর্নীতি অপকর্ম করলেও এখন আওয়ামী লীগ তা অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। সাবেক সেনা ও পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অঢেল সম্পদ গড়ে তোলার অভিযোগ এলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে, নাকি আমরা অপরাধীর পক্ষে দাঁড়াবো না। ওবায়দুল কাদের সাহেব, অপরাধী বানাইলো কারা? তাদের আজিজকে অপরাধী করলো কে? আর বেনজিকে এত অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা কে দিল? কেন দিল? নৃত্যশিল্পীরা যথার্থ মূল্যায়ন পায় না বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, দেশে গানের শিল্পীরা যেভাবে মূল্যায়ন পায়, নৃত্যশিল্পীরা তা পায় না। সংশ্লিষ্ট সকলকে এই ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি। এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে নৃত্যশিল্পী বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে 7 দিন ব্যাপী রবীন্দ্র নৃত্য কর্মশালার শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মাহফুজুর রহমান। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। কর্মশালার শেষ দিন, তাই যেন আয়োজনটা বেশ ঝাঁকজমকপূর্ণ। শিল্পীদের নৃত্যের ছন্দ ডক্টর মাহফুজুর রহমানের গানের সুরে মেতে ওঠে এটিএন বাংলার এফডিসি স্টুডিও। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে 7 দিন এই কর্মশালায় অংশ নেন প্রায় 100 শিল্পী। এই কদিন ভারতের শ্রীমণি পূর্ণিমা ঘোষের কাছে দীক্ষা নেন নৃত্যের শিক্ষার্থীরা। শিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার কর্মশালা শেষ দিন উপস্থিত ছিলেন দেশবরেণ্য ব্যক্তিরা। আমার কোন নাটকই নৃত্য ছাড়া নয়। রক্তকরবী বলি, অচলায়তন বলি, তাসের দেশ বলি।
অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের যথার্থ মূল্যায়নের আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। গানের শিল্পীরা যখন পারফর্ম করে তাদের অনেক বেশি টাকা দেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নৃত্যশিল্পীদের বেলায় এটা কিন্তু হয়ে ওঠে না। এটার কারণটা আমি এখনো খুঁজে পাই না যে কেন। কারণ নৃত্যশিল্পীরা প্রতিটা ক্ষেত্রে গানের সঙ্গে কিন্তু তারাও পারফর্ম করে, নৃত্যশিল্পীদের কোনো মূল্যায়নই করা হয় না। এটি কিন্তু আমাদের দেশে চলে আসতেছে। আপনারা উদ্যোগী হয়ে এটার একটা পরিবর্তন আনার চেষ্টা করেন। সংস্কৃতি সংশ্লিষ্ট যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে এটিএন বাংলা সবসময় পাশে থাকবে বলে জানান ডক্টর মাহফুজুর রহমান। বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনা হবে মেধাবী শিল্পীদের। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব শিল্পীরা উঠে আসুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের শিল্পী দরকার, অনেক শিল্পী দরকার। কারণ এখন বাংলাদেশে প্রায় 35টার উপরে টিভি চ্যানেল চলে, প্রত্যেকটা চ্যানেলেই নৃত্য অনুষ্ঠান হয়, যে কারণে আমাদের শিল্পীর কিন্তু অভাব। তার জন্য আমরা চাই প্রতি বছর কিছু কিছু নতুন নতুন শিল্পী তুলে আনার জন্য। অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমানের বাংলা উর্দু গানে মেতে ওঠে সবাই। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকটে আসছে বাজেটে ঋণের ফাঁদ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার মতে, আর্থিক নীতি পরিবর্তন না হলে সংকট আরও বাড়বে। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি ও অপচয় কমিয়ে বাজেট বাস্তবায়নের হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নে এখনো বড় বাধা দুর্নীতি। শরফুল আলমের রিপোর্ট। প্রবাসী আয় কমছে, বাড়ছে না রপ্তানির পরিমাণও। অন্যদিকে বাড়তি ডলারের দর, দেশি বিদেশি ঋণ পরিশোধের ব্যয়ও বাড়ছে সরকারের, যার প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এমন পরিস্থিতিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় অর্থনৈতিক সুরক্ষায় বাজেটের কৌশল। বিষয়ের পক্ষ বিপক্ষে বিতর্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আমদানি এবং রপ্তানি ব্যয়ের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা প্রায় $5 বিলিয়ন মতো। আগামী বাজেটে কোন প্রধান কৌশল অর্থনীতিকে সুরক্ষিত করবে, একটি মাত্র প্রধান কৌশল দেখিয়ে দিতে পারেন। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কতিপয় দুর্নীতিবাজরা অর্থ পাচার করছে, তাদের কারণেই দেশের আর্থিক অবস্থা পিছিয়ে যাচ্ছে। অর্থনীতি শক্তিশালী করতে আসছে বাজেটে প্রবাসী আয়ে 5 ভাগ প্রণোদনা সুবিধা দেয়া সহ 10 দফা সুপারিশ করেন তিনি। আর্থিক খাতের যদি বর্তমান যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণকে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা রাজস্ব আয় বৃদ্ধি করি, প্রবাসী আয় বৃদ্ধি করি, রপ্তানি আয় বৃদ্ধি করি হলেও আমরা কিন্তু আমাদের এই যে আর্থিক খাতের সুরক্ষা, বাজারের বাস্তবায়ন, সেটি আমরা কোনোভাবে করতে পারবো না। যারা ঋণ খেলাপি, কর খেলাপি, যারা বিল খেলাপি, যারা দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, তাদেরকে যদি আমরা দৃশ্যমানভাবে শাস্তি প্রদান করতে না পারি, তাহলে কিন্তু আমরা রাজস্ব আয় বৃদ্ধি বলি, অর্থনৈতিক সক্ষমতা করার যত কথাই বলি, আমরা কোনো সক্ষমতা দিয়েই কিন্তু আমরা আমাদের অর্থনীতিকে আমরা শক্তিশালী করতে পারবো না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অর্থনৈতিক অস্থিরতার মধ্যে কর আহরণে কৌশলী হতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে বিদেশি ঋণ পরিশোধও দিতে হবে বিশেষ গুরুত্ব। সরকারের সেই ঋণের নির্ভরতা বাড়ছে এবং এই প্রবণতা চলতে থাকলে এটা শুধু বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে না, বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রেও এক ধরনের ঋণের ফান্ড তৈরি করে। বৈদেশিক ঋণের বোঝা আন্তর্জাতিক মানদণ্ডে বলা হচ্ছে যে এখনো আশঙ্কাজনক নয়, এই বোঝা আশঙ্কাজনক ভাবে বাড়ছে, কাজে সতর্ক হতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আদিন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় আদিন খাজুরা শাখায় ব্যবসায় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটা তাজাকরণ বিষয়ে সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাঘারপাড়ায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামসুল আরিফিন। আরও উপস্থিত ছিলেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, এজিএম তরিকুল ইসলাম ছাড়াও এরিয়া ম্যানেজার ও সমন্বিত কৃষি ইউনিটের কর্মকর্তারা। কোরবানির ঈদকে টার্গেট করি গরু মোটা তাজাকরণ করি। স্যার যেটা বললেন 100 দিন বা 120 দিন, 8 দিন এটাই কিন্তু সহযোগিতা করে আপনাদের। 8 দিন এটাই সহযোগিতা করে, 8 দিন আরো বেশি দিন করে, 6 মাস 7 মাস ব্যাপী সহযোগিতা করে। 8 দিন এবং পিকেএসএফ যে প্রোগ্রামগুলো করছে, আমরা তাদেরকে টেকনিক্যাল যে বিভিন্ন বিষয়গুলো প্রশিক্ষণ বা অন্যান্য যে বিষয়গুলো আমরা 8 দিন এবং পিকেএসএফ এর সাথে সহযোগিতায় পাশাপাশি আমরা কাজ করছি। মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ তার পছন্দের প্রার্থী আওলাদ হোসেন মৃধার পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক। তিনি জানান, এমপি নিজে বিভিন্ন জায়গায় অন্য প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও তার কর্মীদের দিয়ে হুমকি দিচ্ছেন। সিরাজউদ্দিন খান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী অভিযোগ করেন, স্থানীয় এমপি সিরাজউদ্দিন খান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আওলাদ হোসেন মৃধার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক। জানাবো পার্টিক্স খেলার খবর। হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। হিউস্টনে এমন সমীকরণের ম্যাচে স্লোয়ার আর কাটারে স্বাগতিক দলের ব্যাটারদের নাস্তানাবুদ করলেন ম্যাচসেরা পেসার মুস্তাফিজ। তার 10 রানে 6 উইকেট তুলে নেওয়ার রেকর্ডে 9 উইকেটে মাত্র 104 রানে থামে টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র। সহজ টার্গেটে নেমে বাংলাদেশের 2 ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম তেমন কোনো চ্যালেঞ্জেই পড়লেন না। বিনা উইকেটে 108 রান তুলে 50 বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এমন জয় হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসও ফিরে পেল টাইগাররা। তানজিদ হাসান তামিম 58 ও সৌম্য সরকার 43 রানে অপরাজিত থাকেন। বারো দলের অংশগ্রহণে মিরপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার 4র্থ আসর। এ উপলক্ষে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের সকল অধিনায়ক উপস্থিত ছিলেন। 12টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল সেমিফাইনালে খেলবে। উদ্বোধনী খেলায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। আগের 3 আসরের মতো এবারের আসরেও শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। আগামী 3 জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। ছত্রিশতম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার উদ্বোধনী দিনে 24টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে 4টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। 4 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিন শেষে বিকেএসপি 20টি স্বর্ণ, 16টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার প্রথম স্থানে আছে। এর আগে শনিবার বিকেলে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন ও সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, উপকূলে আঘাত হানতে পারে আজ, বলছে আবহাওয়া অফিস। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 7, কক্সবাজার ও চট্টগ্রামে 6 নম্বর বিপদ সংকেত। অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। নৃত্যশিল্পীরা যথার্থ মূল্যায়ন পায় না, মন্তব্য ডক্টর মাহফুজুর রহমানের। বৈষম্য দূর করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান। এবং এবারের বাজেটে ঋণের ফাঁদ তৈরি হতে পারে আশঙ্কা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদের। অপচয় কমানোর পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/এটিএন বাংলা নিউজ।
ধন্যবাদ সবাইকে।